একবার ভেবে দেখুন তো এমন এক পৃথিবীর কথা যেখানে মানুষের যোগ্যতা মাপা হয় তার পায়ের জুতোর ব্র্যান্ড আর পকেটের মানিব্যাগের ওজন দিয়ে। ছেঁড়া ব্যাগের অধিকারীদের মুখের উপর সশব্দে বন্ধ হয়ে যায় সব দরজা। সমাজের চোখে যে ছেলেটা ছিল নিছকই হতদরিদ্র, অবহেলিত আর দুর্বল, ভাবতে পারেন একদিন সেই ছেলেই প্রমাণ করে ছাড়ল যে এই গোটা সাম্রাজ্যের আসল মালিক আসলে সেই। অবাক লাগলেও এমনই এক গল্প লুকিয়ে আছে আমাদের এই ঢাকার বুকেই। এমন এক ঢাকা যেখানে পাশাপাশি দুটো একেবারেই আলাদা জগৎ শ্বাস নেয়। এক জগতে আছে চোখ ধাঁধানো সব শোরুম, ঝকঝকে রাস্তা আর কড়া পাহারায় থাকা বিশাল সব রাজকীয় বাংলো। অন্যদিকে ঠিক তার গা ঘেঁষেই আছে আরেকটা জগৎ, সেখানে স্রেফ বেঁচে থাকার তাগিদে মানুষকে ভোর 4টে ঘুম থেকে উঠতে হয়, নামতে হয় রুটিরুজির এক অন্তহীন লড়াইয়ে। এই দুই আলাদা মেরুর ঠিক মাঝখানেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল শহরের অন্যতম বিলাসবহুল শিক্ষা প্রতিষ্ঠান রয়্যাল বিজনেস একাডেমি। চারদিকে কাঁচের বিশাল দেওয়াল, আকাশছোঁড় বড় বড় ব্যানার, গেটের বাইরে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা দামি গাড়ির লম্বা লাইন। আর কলেজের ভেতরে কান পাতলেই শোনা যায় অহংকারের এক অন্যরকম রুক্ষ ভাষা। এই কলেজটা আসলে পড়াশোনার জন্য ততটা নয়, সমাজে আভিজাত্য আর দাপট দেখানোর জন্যই বেশি পরিচিত ছিল। এখানে ভর্তি হওয়াটা কোনো শিক্ষার্থীর মেধা বা যোগ্যতার উপর নির্ভর করত না, পুরোটাই নির্ভর করত তার বাবার পকেটের জোরের উপর। যাদের অঢেল টাকা ছিল তারা গর্বিত হাসিমুখে মাথা উঁচু করে ভেতরে ঢুকত, আর যাদের টাকা ছিল না তারা যেন গেটের সামনেই নিজেদের হীনমন্যতায় কুঁকড়ে যেত। দিনটা ছিল সোমবার সকাল, কলেজের নতুন সেশনের প্রথম দিন। গেটের ঠিক বাইরে বিএমডব্লিউ আর মার্সিডেস গাড়ির দীর্ঘ সারি যেন এক বিলাসবহুল প্রদর্শনীর রূপ নিয়েছিল। প্রতিটি চকচকে দামি গাড়ি থেকে হাসতে হাসতে নেমে আসছিল একটা করে নতুন মুখ। তাদের পরনে নামিদামি ব্র্যান্ডের সব পোশাক, চোখে মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন এই গোটা বিশ্ব শুধু তাদের চারপাশেই ঘুরপাক খাচ্ছে। এই চকচকে ভিড়ের ঠিক মাঝখান দিয়েই লোকাল বাস থেকে নেমে একটা ছেলে পায়ে হেঁটে শান্তভাবে কলেজের গেট পর্যন্ত পৌঁছাল। তার পরনের পোশাকটা ছেঁড়া ছিল না ঠিকই, তবে একেবারেই সাদামাটা আর মলিন ছিল। কাঁধে ঝোলানো পুরনো বিবর্ণ একটা ব্যাগ, যার আবার একটা চেনও ভাঙা। পায়ে একজোড়া নিতান্তই সাধারণ চামড়ার চপ্পল। তবে তার হাতে শক্ত করে ধরা ছিল একটা কাগজ, তার যোগ্যতার প্রমাণ, মেরিট স্কলারশিপের চিঠি। ছেলেটি একবার কলেজের সেই বিশাল উঁচু গেটের দিকে অপলক দৃষ্টিতে তাকাল, একটুখানি থমকে দাঁড়াল, তারপর মনে মনে কিছু একটা স্থির করে আর কোনো দ্বিধা না রেখেই সোজা ভেতরে পা বাড়াল। তার নাম আয়ান আহমেদ। অ্যাডমিশন কাউন্টারে একজন মহিলা ক্লার্ক খুব গম্ভীর মুখে বসেছিলেন। তিনি আয়ানকে ওপর থেকে নিচ পর্যন্ত এমন অদ্ভুত অবজ্ঞার দৃষ্টিতে দেখলেন যেন কোনো জ্যান্ত মানুষকে নয়, সস্তা কোনো জিনিস যাচাই করছেন। চরম বিরক্তি গলায় বললেন, নাম আয়ান আহমেদ, তোমার ফিসের রসিদ কোথায়? আয়ান খুব শান্ত গলায় উত্তর দিল, আমার মেরিট স্কলারশিপ আছে ম্যাম। কথাটা শুনে ক্লার্ক বিরক্তি ভরে নিজের ঠোঁট কামড়ালেন, চোখ দুটো সরু করে তাকালেন। ঠিক সেই মুহূর্তে আয়ানের পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকজন আধুনিক ছেলেমেয়ে ফিসফিস করে হাসাহাসি শুরু করে দিল। ওই দলটার একেবারে সামনের সারিতে দাঁড়িয়েছিল ফাহিম চৌধুরী, ঢাকার এক নামকরা বড় বিল্ডারের একমাত্র ছেলে সে। ইতিমধ্যেই ইউরোপ আমেরিকার 3টে দেশ ঘুরে ফেলেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল এত ঘোরার পরেও তার নিজের মনের চিন্তাভাবনাগুলো এখনও ওই শহরের সরু আর অন্ধকার গলির মতোই সংকীর্ণ রয়ে গিয়েছিল। ফাহিম তাচ্ছিল্য ভরে তার পাশের বন্ধুকে ফিসফিস করে বলল, আরে ইয়া, এই ভিখারিটা এখানে কি করতে এসেছে? ওর তো এখানে ঢোকার আগে নিজের ব্যাগের ওই ভাঙা চেনটা অন্তত ঠিক করানো উচিত ছিল। তার কথা শুনে পেছনের সবাই হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ল। আয়ান সব কিছু নিজের কানে শুনতে পেল। একবার শুধু ধীরে সুস্থে চোখের পলক ফেলল, তারপর কোনো প্রতিবাদ না করে একেবারে চুপ করে দাঁড়িয়ে রইল। এরপর আয়ান যখন ধীরে ধীরে হেঁটে তার সেকশনে পৌঁছাল, তখন ক্লাসরুম আগে থেকেই অর্ধেকের বেশি ভরে গেছে। সে নজর বলিয়ে একটা ফাঁকা সিটের দিকে পা বাড়াল, কিন্তু সেখানে ফাহিম আগে থেকেই নিজের আধিপত্য বিস্তার করে বসেছিল। আয়ান ওই ফাঁকা সিটে নিজের ব্যাগটা রাখতেই ফাহিম বলে উঠল, সরি ব্রাদার, এই সিটটা রিজার্ভড। কথাটা শুনে চারদিকের ছেলেমেয়েরা আবারও হাসিতে ফেটে পড়ল। আয়ান একবার শান্ত চোখে চারপাশের দিকে তাকাল। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল যে তখনও অনেক সিটই ফাঁকা পড়ে আছে। তবুও সে কারো সাথে কোনো তর্কে জড়াল না, একটা শব্দও উচ্চারণ করল না, শুধু নীরবে ঘুরে ক্লাসের একেবারে পেছনের দিকে চলে গেল। সেখানে একেবারে শেষ বেঞ্চে জানালার পাশে গিয়ে বসল।
ঢাকার সকালের স্নিগ্ধ রোদ তখন জানালার কাঁচ ভেদ করে সরাসরি তার মুখে এসে পড়ছিল। আয়ান সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের ব্যাগ থেকে বই বের করে এক মনে পড়তে শুরু করল। কিছুক্ষণ পরই প্রফেসর রহমান গাম্ভীর্য নিয়ে ক্লাসে প্রবেশ করলেন। তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের সবার সাথে একে একে পরিচিত হতে শুরু করলেন। যখন পরিচিতি পর্ব চলতে চলতে আয়ানের পালা এলো, তখন ফাহিম আবার সবার মনোযোগ আকর্ষণ করে আওয়াজ তুলল, স্যার, ওকে এখানে আমাদের সাথে বসতে দেওয়াটা একদমই ঠিক হচ্ছে না। আমরা তো এখানে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা লেভেল মেনটেন করি, তাই না? ফাহিমের এই কথায় ক্লাসের বেশ কয়েকজন ছাত্রছাত্রী আবারও খিলখিল করে হেসে উঠল। প্রফেসর রহমান নিজের চশমার ওপর দিয়ে একবার গম্ভীর দৃষ্টিতে ফাহিমের দিকে তাকালেন, তবে তিনি তাকে কিছুই বললেন না। অন্যদিকে আয়ানও এই অপমানের কোনো জবাব দিল না। সে শুধু তার খোলা বইয়ের পাতার দিকে নিজের শান্ত চোখ দুটো আটকে রাখল। সেদিন দুপুরে লাঞ্চ ব্রেকে কলেজের ক্যান্টিন ছাত্রছাত্রীদের কোলাহলে কানায় কানায় পূর্ণ ছিল। আয়ান নিজের খাবার ট্রে হাতে নিয়ে ক্যান্টিনের একটা নিরিবিলি কোণে ঠিক বসতেই যাচ্ছিল, ঠিক এমন সময় ফাহিমের পুরো বন্ধুমহলের গ্রুপটা ইচ্ছে করেই সেখানে এসে হাজির হল। ফাহিম তাচ্ছিল্যের হাসি হেসে আয়ানের খাবারের থালার দিকে তাকিয়ে বেশ উঁচু গলায় বলে উঠল, আরে বাহ, এ তো দেখছি আজও সেই ডাল আর রুটি এনেছে। যাকগে, চলো, অন্তত গরিবের পেটে খাবার তো জুটছে। তার এই রসিকতায় আশেপাশের মেয়েরা খিলখিল করে হেসে উঠল। তাদের মধ্যে থেকে কেউ একজন টিপ্পনি কেটে বলল, যাদের দয়ায় স্কলারশিপ জোটে তাদের আসলে এভাবেই এক কোণায় বসে একা একা খাবার অভ্যেস থাকা উচিত। আয়ান এসব শুনেও মাথা নিচু করে রাখল। কাউকে কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের খাবার খেতে লাগল। সেখান থেকে চলে যাওয়ার সময় ফাহিম আবারও খোঁচা দিয়ে বলে গেল, তোর যখন পড়াশোনা করার এতই শখ ছিল, তখন তো কোনো সস্তা সরকারি কলেজে গেলেই পারতিস, এখানে কেন এসেছিস? এসব কথার পরেও আয়ান একবারের জন্যও পেছন ফিরে তাকাল না। সেই রাতে হোস্টেলের একেবারে কোণায় অবস্থিত সবচেয়ে ছোট আর জরাজীর্ণ ঘরটিতে আয়ান একা বসেছিল। ঘরটিতে ছিল একটিমাত্র ভাঙা জানালা, আর মাথার ওপরে একটা পুরনো ফ্যান, যা সারাক্ষণ ঘর ঘর করে বিরক্তিকর শব্দ করছিল। তবে সেই ঘরের দেওয়ালে কোনো এক পুরনো আবাসিক ছাত্রের নিজ হাতে লেখা একটি শক্তিশালী বাক্য খোদাই করা ছিল, কঠোর পরিশ্রম কখনো মিথ্যা বলে না। আয়ান নিজের পুরনো ল্যাপটপটা খুলল। ল্যাপটপের স্ক্রিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল ভাসছিল, রয়্যাল বিজনেস একাডেমি অরিজিনাল ট্রাস্ট ডিড ফাউন্ডার ডকুমেন্টস। সে বেশ কিছুক্ষণ এক দৃষ্টে ফাইলটির দিকে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইলটা বন্ধ করে দিল। জানালার বাইরে তাকালে তখন রাতের ঢাকার ঝলমলে আলো দেখা যাচ্ছিল। সে ওই আলোর দিকে তাকিয়ে খুব ধীরে ধীরে নিজেকে নিজে বলল, এখনও সময় আসেনি, আমাকে আরও কিছুটা দিন এই অপমান সহ্য করতে হবে। দেখতে দেখতে বেশ কয়েকটা সপ্তাহ পেরিয়ে যেতে লাগল। ফাহিম চৌধুরীর জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য এখন একদম পরিষ্কার হয়ে গিয়েছিল, যে কোনো মূল্যে আয়ানকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেওয়া। ক্লাসে যখনই কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আয়ান আত্মবিশ্বাসের সাথে হাত তুলত, ফাহিম ঠিক সেই মুহূর্তেই মাঝখান থেকে কিছু না কিছু অবজ্ঞাপূর্ণ মন্তব্য করে উঠত। স্যার, এই স্কলারশিপে সুযোগ পাওয়া গরিবগুলো যদি ক্লাসে বেশি কথা বলে, তাহলে তো আমাদের আসল পড়াশোনাটাই মাঝপথে থেমে যাবে। তার এই কথায় প্রতিবারই পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ত। অনেক সময় প্রফেসররাও ফাহিমের এই বেয়াদবির প্রতিবাদ না করে চুপ করে থাকতেন, কারণ ফাহিমের বাবা ছিলেন এই কলেজের ট্রাস্ট বোর্ডের একজন অত্যন্ত প্রভাবশালী সদস্য, আর এটা ক্যাম্পাসের সবারই জানা ছিল যে এই কলেজে মেধার চেয়ে টাকাই শেষ কথা বলে। কিছুদিন পর ক্লাসে যখন একটা গুরুত্বপূর্ণ গ্রুপ প্রজেক্ট দেওয়া হলো, তখন ফাহিম সবার আগে তার নিজের পছন্দের 4 জন ধনী বন্ধুকে বেছে নিয়ে একটা গ্রুপ বানাল। স্বাভাবিকভাবেই আয়ান একেবারে একা রয়ে গেল। প্রফেসর ক্লাসে জিজ্ঞেস করলেন, আয়ান, তুমি কোন গ্রুপে আছো? ঠিক সেই মুহূর্তে ফাহিম আগা মাঝখান থেকে বলে উঠল, স্যার, ও একাই ভালো করবে, আমরা আমাদের দামি প্রজেক্টে ওর মতো কাউকে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে পারব না। আয়ান কোনো প্রতিবাদ না করে চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানাল। সেদিন এই ঘটনার পর আয়ান নিজের মনে একটা রূঢ় বাস্তব উপলব্ধি করতে পারল।
সে বুঝল যে সমাজের এই সিস্টেমও কখনো কখনো ধন দৌলত আর অহংকারের সামনে বাধ্য হয়ে মাথা নত করে ফেলে। কিন্তু সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল যে পরিস্থিতি যাই হোক না কেন সে কিছুতেই কারো সামনে নিজের মাথা নত করবে না। এদিকে অন্য একটা বিষয়ে ফাহিমকে চরমভাবে বিরক্ত করে তুলছিল। শত অপমানের পরেও আয়ান কিছুতেই ভেঙে পড়ছিল না। সে কাঁদছিল না, রেগে যাচ্ছিল না, এমনকি ফাহিমের কোনো কথার পাল্টা জবাবও দিচ্ছিল না। আর ঠিক এই নির্বিকার স্বভাবের কারণেই ফাহিমের রাতে ঠিকমতো ঘুম আসত না। সে একদিন চরম ক্ষিপ্ত হয়ে তার ঘনিষ্ঠ এক বন্ধুকে বলল, হয় এই ছেলেটা আমার সামনে মাথা নোয়াবে, নয়তো ওকে এই কলেজ ছেড়ে চিরতরে বিদায় নিতে হবে। সে নিজের মনে দৃঢ়ভাবে স্থির করে নিল, এখন শুধু কথায় অপমান করাই যথেষ্ট নয়, বরং আয়ানকে একেবারে কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একদিন ইকোনমিক্সের ক্লাসে প্রফেসর রহমান ছাত্রদের সামনে একটা জটিল কেস স্টাডি তুলে ধরলেন। প্রশ্নটি ছিল, একটি অত্যন্ত প্রতিষ্ঠিত এবং বড় কোম্পানি হঠাৎ করে দেউলিয়া হয়ে ডুবে যাওয়ার পেছনে আসল কারণ কি ছিল? পুরো ২০ মিনিট ধরে ক্লাসের কারোর কাছে এই কঠিন প্রশ্নের কোনো সঠিক উত্তর ছিল না। সবাই যখন চুপ, ঠিক তখনই পেছনের বেঞ্চ থেকে আয়ান হাত তুলল। পুরো ক্লাসে এক মুহূর্তের জন্য যেন পিন পতন নীরবতা নেমে এল। প্রফেসর রহমান তাকে বলার জন্য ইশারা করলেন। আয়ান নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল এবং সাবলীলভাবে বলতে শুরু করল। সে ওই ডুবন্ত কোম্পানির নেতৃত্বের ভুল প্রাধান্য নির্বাচন, বাজারকে উপেক্ষা করা এবং কর্তৃব্যক্তিদের অহংকারপূর্ণ ভুল সিদ্ধান্তগুলোর এত গভীর ও নিখুঁত বিশ্লেষণ করল যে পুরো ক্লাসের সবাই মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতে লাগল। তার উত্তর শেষ হলে প্রফেসর রহমান মুগ্ধ হয়ে নিজের চশমা খুললেন। তিনি অত্যন্ত সন্তুষ্ট স্বরে ধীরে ধীরে বললেন, একদম নিখুঁত এবং সঠিক বিশ্লেষণ। আমি ঠিক এই উত্তরটাই তোমাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। আয়ানের এই প্রশংসায় ফাহিমের চোখে প্রথমবারের মতো চরম ঈর্ষার আগুন দেখা গেল, একদম স্পষ্ট, তীক্ষ্ণ এবং দহনকারী ঈর্ষা। প্রজেক্ট প্রেজেন্টেশনের চূড়ান্ত দিনটি চলে এলো। ফাহিমের গ্রুপের প্রজেক্টের কাজটি ছিল বাইরের দিক থেকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আর বিলাসবহুল, বড় বড় রঙিন স্লাইড, দামি গ্রাফিক্স ডিজাইন, কিন্তু ভেতরের কন্টেন্ট বা তথ্যের দিক থেকে সেটি ছিল একদম ফাঁপা ও অর্থহীন। অন্যদিকে আয়ানের প্রেজেন্টেশন ছিল একেবারে সাধারণ, অত্যন্ত সাদামাটা স্লাইড, কোনো বাড়তি জৌলুস বা চাকচিক্য নেই। কিন্তু সে যখন মাইক হাতে নিয়ে কথা বলতে শুরু করল, তখন পুরো হলঘর মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। তার বলা প্রতিটি শব্দে ছিল রূঢ় বাস্তবের প্রতিফলন, তার দেখানো প্রতিটি পরিসংখ্যানের পেছনে লুকিয়েছিল এক একটি বাস্তবসম্মত গল্প। পুরো প্রেজেন্টেশন শেষে প্রধান প্রফেসর অত্যন্ত মুগ্ধ হয়ে বললেন, এই পুরো ব্যাচের মধ্যে নিঃসন্দেহে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সেরা অ্যানালিসিস। জীবনে এই প্রথমবার ফাহিমের অহংকারী চেহারায় একটা বিশাল ধাক্কা খাওয়ার স্পষ্ট ভাব ফুটে উঠল। প্রেজেন্টেশনের সেই চূড়ান্ত অপমানিত হওয়ার পর ফাহিম আরও বেশি বেপরোয়া এবং বিপজ্জনক হয়ে উঠল। সে মনে মনে এক জঘন্য চক্রান্ত আঁটল। তাকে ঘুষ দিয়ে ফাহিম নির্দেশ দিল, আমাকে শুধু এমনটা প্রমাণ করে দেখাতে হবে যে এই আয়ানি কলেজের অতি গোপনীয় ইন্টারনাল ডেটা লিক করে দিয়েছে। এই ঘটনার ঠিক কয়েকদিন পর কলেজের প্রধান নোটিশ বোর্ডে বড় বড় লাল অক্ষরে একটি ভয়ঙ্কর নোটিশ ঝোলানো হল। তাতে লেখা ছিল, ইন্টারনাল প্লেসমেন্ট ডেটা লিক, ইনভেস্টিগেশন আন্ডারওয়ে, সাসপেক্টেড আয়ান আহমেদ। নোটিশটি দেখামাত্রই সেখানে উৎসুক ছাত্রছাত্রীদের বিশাল ভিড় জমে গেল। কেউ কেউ বলতে লাগল, আরে ভাই, ও তো জন্মগত গরিব, অভাবের তাড়নায় চুরি তো করবেই, এদের মতো স্কলারশিপওয়ালাদের শেষমেশ এই পরিণতিই হয়। আয়ান ঠিক সেই ভিড়ের মাঝখানেই নীরবে দাঁড়িয়েছিল। তার চেহারাটা তখনও ছিল একেবারে পাথরের মতো শান্ত ও নির্বিকার, কিন্তু তার তীক্ষ্ণ চোখ দুটো চারপাশে সবকিছু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। এরপর আয়ানকে সরাসরি প্রিন্সিপাল হাসানের অফিসে তলব করা হল। প্রিন্সিপালের রুমে এসির কনকনে ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু সেই বিশাল ঘরের ভেতরের থমথমে পরিবেশটা যেন ছিল এসির চাইতেও আরও বেশি শীতল ও ভীতিকর। প্রিন্সিপাল হাসান অত্যন্ত কড়া গলায় বললেন, তোমার বিরুদ্ধে ওঠা এই ডেটা চুরির অভিযোগটি অত্যন্ত গুরুতর একটি অপরাধ। আয়ান বিন্দুমাত্র বিচলিত না হয়ে অত্যন্ত শান্ত ও দৃঢ় গলায় উত্তর দিল, স্যার, আমি আপনাকে বিশ্বাস করে বলছি, আমি এগুলোর কিছুই করিনি। প্রিন্সিপাল একটুও সুর নরম না করে বললেন, সেটা তো তদন্ত হলেই প্রমাণ হবে,
তবে আমি তোমাকে জানিয়ে রাখছি, যতদিন না এই ঘটনার সম্পূর্ণ তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তোমাকে কলেজের তরফ থেকে কোনো ধরনের অফিসিয়াল ইভেন্টে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। আয়ান যখন অফিস থেকে বের হল, সে দেখল বাইরে করিডোরে ফাহিম একা দাঁড়িয়ে আছে। তার ঠোঁটের কোণে ঝুলছে এক পৈশাচিক অহংকারের হাসি। ফাহিমের মনে হল, আর মাত্র একটা জোরদার ধাক্কা, তারপরেই এই গরিব ছেলেটা একেবারে ভেঙে গুড়িয়ে শেষ। সেই রাতের বেলা হোস্টেলের নির্জন ঘরে বসে আয়ান তার মাকে ফোন করল। ফোন ধরতেই মায়ের গলাটা কেন যেন আগে থেকেই খুব কাঁপছিল, যেন তিনি 1000 মাইল দূর থেকেও মাতৃসুলভ অনুভূতি দিয়ে আগে থেকেই সবকিছু টের পেয়ে গিয়েছিলেন। তিনি উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, বাবা, তোর ওখানে সব ঠিক আছে তো? আয়ান এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, জানো তো, যখন আসল সত্যিটা পৃথিবীর সামনে উন্মোচিত হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন চারপাশের অন্ধকারটা যেন আরও বেশি নিবিড় আর ঘন হয়ে যায়। তার এই রূপক কথাটি শুনে মা কিছুক্ষণ একেবারে চুপ করে রইলেন, তারপর অত্যন্ত স্নেহের সাথে কিন্তু দৃঢ় গলায় বললেন, তুই যদি নিজের জায়গায় সৎ থাকিস আর তোর কোনো ভুল না থাকে, তাহলে পৃথিবীর কাউকে ভয় পাস না। আর একটা কথা সবসময় মনে রাখবি বাবা, তুই নিজে যেন কখনো ওদের মতো অহংকারী আর খারাপ হয়ে যাস না। মায়ের এই কথাগুলো শুনে আয়ানের 2 চোখ জলে ভরে এলো। সে ফোনটা রেখে দিয়ে নিজের চোখের জল মুছল এবং আবারও সেই পুরনো ল্যাপটপটা খুলল। স্ক্রিনে ভেসে উঠল সেই একই ফাইল, রয়্যাল বিজনেস একাডেমি ট্রাস্ট ডিড। এবার সে আর কোনো দ্বিধা না করে ফাইলটি খুলল, মনোযোগ দিয়ে প্রতিটি লাইন পড়ল, তারপর ফাইলটি বন্ধ করে নিজের মনে অত্যন্ত দৃঢ় প্রত্যয়ের সাথে বলল, আর নয়, এবার মোক্ষম সময় এসে গেছে। এদিকে কলেজের দক্ষ আইটি টিম অত্যন্ত গোপনীয়তার সাথে ডেটা লিকের ঘটনাটি নিয়ে বিশদ তদন্ত চালাল। তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ডেটা লিক আসলে আয়ানের নিজস্ব অ্যাকাউন্ট থেকে হয়নি, বরং সেটি করা হয়েছিল একটি ভুয়া গেস্ট লগইন থেকে। আইটি এক্সপার্টরা প্রমাণ পেলেন যে সেই গেস্ট লগইনটি মূলত ফাহিমেরই এক অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর ছিল। সিস্টেমের টাইম স্ট্যাম্প একেবারে স্পষ্ট প্রমাণ দিচ্ছিল। যে কম্পিউটার থেকে চুরি করা হয়েছিল তার আইপি অ্যাড্রেসও পরিষ্কারভাবে সার্ভারে রেকর্ড করা ছিল। এক কথায় সবকিছুই অক্ষরে অক্ষরে নথিবদ্ধ ছিল। তদন্তের চূড়ান্ত রিপোর্টটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল, কিন্তু সেটা তখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ফাহিম কোনো এক গোপন সূত্র থেকে এই রিপোর্ট তৈরি হবার খবরটি পেয়ে গেল। সে রীতিমতো ঘাবড়ে গিয়ে দ্রুত প্রিন্সিপাল হাসানের অফিসে ছুটে গেল। সে গিয়ে কিছুটা অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, স্যার, ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত দেরি হচ্ছে কেন? ফাহিমের গলার স্বরে তখনও সেই পুরনো দাপট আর অহংকার বজায় ছিল, কিন্তু খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যেত যে তার চোখে প্রথমবারের মতো একটা অস্পষ্ট ভয় আর ঘাবড়ে যাওয়ার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। প্রিন্সিপাল হাসান তার দিকে অত্যন্ত কড়া দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বললেন, যে কোনো তদন্তের শেষ পর্যায়ে পৌঁছতে গেলে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন হয়। ঠিক সেই দিন বিকেলেই কলেজের লম্বা করিডোরে আয়ান আর ফাহিমের সামনাসামনি দেখা হয়ে গেল। ফাহিম রাগে দাঁত কিড়মিড় করে হিসহিস করে বলল, তুই বেশি সাধু সাজার চেষ্টা করিস না বলে দিচ্ছি, এই কলেজ একসময় ঠিকই তোকে জ্যান্ত গিলে খাবে। আয়ান এবার আর মাথা নিচু করল না, সে সোজা ফাহিমের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকাল। তার চোখে ছিল না বিন্দুমাত্র কোনো দ্বিধা বা ভয়। সে অত্যন্ত শান্ত অথচ ধারালো স্বরে বলল, কলেজ নয়, বরং আসল সত্যিটাই একদিন তোকে গিলে খাবে। ফাহিম এই প্রথমবারের মতো আয়ানের চোখের গভীরে কোনো ভয় বা শূন্যতা দেখতে পেল না, আর ঠিক এই জিনিসটাই ছিল তার কাছে সবচেয়ে বড় এক মানসিক ধাক্কা। ঠিক এমন এক থমথমে পরিস্থিতির মাঝখানেই পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে বড় বড় ঝলমলে পোস্টার পড়ে গেল। তাতে লেখা, রয়্যাল বিজনেস একাডেমি বার্ষিক সম্মেলন, বিশেষ আকর্ষণ ও উপস্থিতি কলেজের মূল প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট বোর্ড। খবরটি পাওয়া মাত্রই পুরো কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে এক বিরাট হইচই পড়ে গেল। সবাই কৌতূহলী হয়ে একে অপরের সাথে অনুমান করতে লাগল, আসল মালিক দেখতে কেমন হবে? তিনি নিশ্চয়ই অনেক বড় এবং প্রভাবশালী কোনো মানুষ হবেন।
এদিকে ফাহিম চরম আত্মবিশ্বাসের সাথে বুক ফুলিয়ে পুরো ক্যাম্পাস চষে বেড়াচ্ছিল। তার বাবা যেহেতু ট্রাস্ট বোর্ডের একজন প্রভাবশালী সদস্য, তাই তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে আজকের এই পুরো রাতটা কেবল তাকে ঘিরেই হবে। অন্যদিকে আয়ান এই প্রবল ভিড় আর উত্তেজনার মাঝেও সম্পূর্ণ নীরব ও চুপচাপ দাঁড়িয়েছিল। তার পকেটে সযত্নে রাখা ছিল একটা ছোট্ট পেনড্রাইভ, আর তার মনের গভীরে জমা ছিল সেই সব না বলা কথা আর অপমান যা সে গত কয়েক মাস ধরে তিলে তিলে সয়ে আসছিল। অবশেষে সেই প্রতীক্ষিত সন্ধ্যা এল। কনভেনশন হলটি আমন্ত্রিত অতিথি আর ছাত্রছাত্রীতে একেবারে কানায় কানায় পূর্ণ ছিল। চারদিকে বিশাল সব এলইডি স্ক্রিন, চোখ ধাঁধানো স্পটলাইটের ঝলকানি আর মিডিয়ার অসংখ্য ক্যামেরা, সবকিছুই একদম নিখুঁতভাবে প্রস্তুত ছিল। অনুষ্ঠান শুরু হলে ট্রাস্ট বোর্ডের সম্মানীয় সদস্যরা একে একে মঞ্চে এসে আসন গ্রহণ করলেন। ফাহিমের বাবাও সগর্বে সেখানে এসে বসলেন। ফাহিম একেবারে সামনের সারির ভিআইপি সিটে বসেছিল। তার এক হাতে ছিল দামি ব্র্যান্ডের জলের বোতল, আর তার চেহারায় উপচে পড়ছিল অহংকারের উজ্জ্বলতা। অনুষ্ঠান সঞ্চালক অত্যন্ত উৎসাহের সাথে মাইক তুলে নিলেন এবং বলতে শুরু করলেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে রয়্যাল বিজনেস একাডেমির এই জাঁকজমকপূর্ণ বার্ষিক সম্মেলনে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আর এখন, যার জন্য আমরা সবাই এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আমাদের এই স্বনামধন্য প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, যার নাম এই কলেজের প্রতিটি ইঁটের ভিত্তিমূলে গভীর শ্রদ্ধার সাথে খোদাই করা আছে, তিনি এখন আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন। সঞ্চালকের ঘোষণার পর হলের একেবারে পেছনের দরজা দিয়ে নিতান্ত সাধারণ পোশাক পরা সাদা চুলওয়ালা একজন প্রবীণ মানুষ ধীর পায়ে প্রবেশ করলেন। তার চোখের দৃষ্টিতে ছিল বছরের পর বছর অর্জিত গভীর অভিজ্ঞতা এবং এক অদ্ভুত স্নিগ্ধতা। তিনি আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং জামান আহমেদ। এই রয়্যাল বিজনেস একাডেমির আসল স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং একছত্র মালিক। তাকে দেখামাত্রই পুরো হলঘর জুড়ে কান ফাটানো হাততালিতে চারপাশ ফেটে পড়ল। কিন্তু সেই তুমুল হাততালি তখনও থামেনি। ঠিক এমন সময় তার পেছনের ছায়া থেকে আরও একটা পরিচিত মুখ ধীরে ধীরে সামনে এসে দাঁড়াল। গায়ে সেই অত্যন্ত সাধারণ একটা শার্ট, কাঁধে সেই পুরনো ভাঙা চেনওয়ালা ব্যাগ এবং চোখে সেই চিরচেনা শান্ত স্থির দৃষ্টি। সে ছিল আয়ান। এই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য বিশাল ওই হলঘরের সবাই যেন আক্ষরিক অর্থেই পাথর হয়ে থমকে গেল। তারপরই সারা হল জুড়ে শুরু হলো গুঞ্জন আর ফিসফিসানি। আরে, এ তো সেই ছেলেটা, ওই যে স্কলারশিপ পাওয়া গরিব ছেলেটা। ও এখানে এত বড় মানুষের পেছনে কিভাবে পৌঁছল? সামনের সিটে বসা ফহিমের মুখের রং নিমেষেই সাদা ফ্যাকাশে হয়ে গেল। তার হাতে ধরা জলের বোতলটা সহ পুরো হাতটা থরথর করে কাঁপতে শুরু করল। অনুষ্ঠানের সঞ্চালকও এই দৃশ্য দেখে ঘাবড়ে গিয়ে আমতা করে জিজ্ঞেস করলেন, স্যার, মানে এই ছেলেটি কে? তখন জামান আহমেদ নিজের হাতে মাইক তুলে নিলেন। তার গলাটা বয়সের ভারে কিছুটা ভারী ছিল ঠিকই, কিন্তু তার উচ্চারিত প্রতিটি শব্দ ছিল পুরো হলঘরের প্রতিটি কোণায় স্পষ্ট। তিনি অত্যন্ত গর্বের সাথে বললেন, ও কেউ নয়, ও হল আমার একমাত্র ছেলে আয়ান আহমেদ, এবং এই বিশাল শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এবং পরবর্তী একমাত্র উত্তরাধিকারী। কথাটা শোনামাত্রই পুরো হলঘর যেন শ্মশানের মতো স্তব্ধ হয়ে গেল। মিডিয়ার সমস্ত ক্যামেরা মুহূর্তের মধ্যে ঘুরে গেল আয়ানের দিকে। ফাহিমের তো মনে হল তার বুকের ভেতরের শ্বাসটা যেন ওখানেই চিরতরে আটকে গেছে। লজ্জায় আর অপমানে তার বাবার চোখ মাটির দিকে নিচু হয়ে গেল। আয়ান ধীর পায়ে মঞ্চের একেবারে মাঝখানে এসে দাঁড়াল। সে আত্মবিশ্বাসের সাথে মাইক ধরল, তার গলা বিন্দুমাত্র কাঁপেনি। সে বলতে শুরু করল, আমি গত একটা বছর ধরে আমার বাবার তৈরি এই কলেজে একজন নিতান্তই সাধারণ এবং দরিদ্র ছাত্রের ছদ্মবেশে ছিলাম। আমার কাঁধে ছিল একটা সাধারণ ছেঁড়া ব্যাগ, গায়ে সাধারণ জামাকাপড়, আর ক্লাসে আমার জায়গা ছিল একদম পেছনের শেষ বেঞ্চে। আমি আসলে খুব কাছ থেকে জানতে চেয়েছিলাম আমার বাবার এত সাধের এই শিক্ষা প্রতিষ্ঠানটি কি সত্যি মানুষের মতো মানুষ তৈরি করে, নাকি এখানে বিদ্যা অর্জনের নামে শুধুই আভিজাত্য আর দাপট বিক্রি হয়। আমার বাবা
এত কষ্ট করে এই কলেজটি এই জঘন্য উদ্দেশ্যে তৈরি করেননি যে এখানে পড়তে আসা কোনো গরিব বা মধ্যবিত্ত ছেলেমেয়েকে তাদের পায়ের সাধারণ চপ্পল আর ছেঁড়া ব্যাগ দিয়ে তাদের মেধার বিচার করা হবে। কথাগুলো বলতে বলতেই তার তীক্ষ্ণ নজর গিয়ে পড়ল সরাসরি সামনের সারিতে বসা ফাহিমের উপর। ফাহিম তখন এতটাই লজ্জিত যে সে কোনোভাবেই আয়ানের সাথে চোখ মেলাতে পারল না। এরপর আয়ান তার পকেট থেকে সেই ছোট্ট পেনড্রাইভটি বের করল এবং সবার উদ্দেশ্যে উঁচিয়ে ধরল। সে বলল, কিছুদিন আগে আমার উপর অত্যন্ত সুকৌশলে কলেজের গোপন ডেটা লিক করার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। আপনারা সবাই জানলে অবাক হবেন, এই পেনড্রাইভে রয়েছে কলেজের আইটি টিমের করা সেই ঘটনার সম্পূর্ণ তদন্ত রিপোর্ট। এরপর পেছনের বিশাল স্ক্রিনে মুহূর্তের মধ্যেই সেই নথিপত্রগুলো ভেসে উঠল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল অপরাধের টাইম স্ট্যাম্প, নির্দিষ্ট আইপি অ্যাড্রেস এবং সেই আসল অপরাধী অর্থাৎ ফাহিমের সেই ঘনিষ্ঠ বন্ধুর নাম। এগুলো দেখে পুরো হলের মানুষ যেন বিস্ময়ে নিজেদের শ্বাস আটকে ফেলল। ফাহিম মরিয়া হয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু ভয়ে আর অপরাধ বোধে তার গলাটা একেবারে ভেঙে আসছিল। জামান আহমেদ তখন নিজে এক পা সামনে এগিয়ে এলেন। তিনি সরাসরি ফাহিমের বাবার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, আপনার এই অহংকারী ছেলে শুধু যে একজন সাধারণ নিরীহ ছাত্রকে আঘাত করেছে তা নয়, সে এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের আত্মাকে কলুষিত করেছে। ফাহিমের বাবা তখন চরম লজ্জায় আর অনুশোচনায় কাঁপা গলায় উত্তর দিলেন, স্যার, ভুলটা আসলে শুধু ওর নয়, ভুলটা বোধহয় ওর লালন পালন আর আমার দেওয়া শিক্ষাতেও হয়েছে। এই সমস্ত কিছুর জন্য আমি নিজেই দায়ী। এই প্রথমবার ফাহিমের অহংকারী চোখে জল এলো। সেটা ছিল চরম গ্লানি আর লজ্জার জল। জীবনের এই প্রথম ধাপে এসে সে খুব ভালো মতোই বুঝতে পারল যে টাকা দিয়ে কেনা মিথ্যে অহংকার আর মানুষের প্রকৃত সম্মান কখনো এক জিনিস হতে পারে না। জামান আহমেদ পুনরায় মাইকের কাছে ফিরে এলেন। তার গলা এখন আরও বেশি ভারী আর গম্ভীর শোনাল। তিনি ঘোষণা করলেন, আজ আমি দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দৃষ্টান্তমূলক সিদ্ধান্তটি আপনাদের সামনে শোনাচ্ছি। ফাহিম চৌধুরীকে তার এই জঘন্য অপরাধের জন্য আগামী পুরো 1 সেমেস্টারের জন্য কলেজ থেকে সাসপেন্ড করা হল। এই শাস্তিকালীন সময়ে সে বাধ্য হয়ে সেই সব অবহেলিত শিশুদের সাথে কাজ করবে যাদেরকে সে এতকাল গরিব আর ছোটলোক মনে করত। তাকে কাজ করতে হবে সরকারি স্কুলগুলোতে এবং সেই সব পিছিয়ে পড়া বস্তিগুলোতে, ঠিক যেখান থেকে লড়াই করে উঠে এসে আয়ানের মতো অদম্য মেধাবী ছেলেরা এই পর্যন্ত পৌঁছায়। এই ঘোষণার পর পুরো হলে প্রথমে কিছুক্ষণ পিনপতন নীরবতা বিরাজ করল। তারপর ধীরে ধীরে সবার স্বতঃস্ফূর্ত হাততালিতে চারদিক ফেটে পড়ল। জামান আহমেদ অত্যন্ত স্নেহের দৃষ্টিতে আয়ানের দিকে ঘুরে তাকিয়ে বললেন, বাবার, আয়ান, তুমি তো চাইলেই তোমার সাথে হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করে প্রথম দিনেই তোমার আসল পরিচয় সবার সামনে ফাঁস করে দিতে পারতে। তাহলে এত কষ্ট কেন সহ্য করলে? আয়ান অত্যন্ত শান্ত আর পরিণত গলায় উত্তর দিল, বাবা, আমি যদি প্রথম দিনেই রেগে গিয়ে আমার পরিচয় বলে দিতাম তাহলে সেটা শুধু আমার একার জয় হতো। কিন্তু আজ আমি যে প্রমাণটা সবার সামনে রাখলাম, এটা এই কলেজের অহংকারী সিস্টেম আর সবার জন্য একটা বিশাল বড় শিক্ষা হয়ে থাকবে। তার এই কথা শুনে হলঘরটি আরও অনেকক্ষণ ধরে উপস্থিত সবার তুমুল হাততালিতে মুখরিত হয়ে রইল। এই ঘটনার ঠিক পরের সপ্তাহেই কলেজের প্রতিটি নোটিশ বোর্ডে একদম নতুন নিয়মের নোটিশ টাঙানো হল। কলেজের নতুন নীতি হল বৈষম্যহীন পলিসি। স্কলারশিপ পাওয়া দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য এখন থেকে কলেজে সম্পূর্ণ সমান সম্মান নিশ্চিত করা হল। আর জারি হল একটা কঠোর লিখিত নীতি। যে কোনো ধরনের বৈষম্য বা অপমানের ক্ষেত্রে এখন থেকে প্রশাসন সবচেয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ক্লাসরুমের ভেতরের পরিবেশও পাল্টে গেল। এখন আর বড়লোকদের জন্য আলাদা কোনো রিজার্ভড সিট বলে কিছু রইল না। ক্লাসের পেছনের শেষ বেঞ্চটিও এখন আর অবহেলায় খালি পড়ে থাকত না। আয়ান আগের মতোই সেখানে গিয়ে বসত, আর এখন কলেজের অন্যান্য ছেলেমেয়েরা নিজেরাই আগ্রহ নিয়ে তার পাশে গিয়ে বসতে চাইত।
অন্যদিকে শাস্তিস্বরূপ ফাহিমকে একটা জরাজীর্ণ সরকারি স্কুলে গিয়ে বাধ্যতামূলকভাবে সমাজসেবা করতে হলো। সেখানে গিয়ে সে প্রথমবারের মতো এমন সব সাধারণ পোশাক পরতে বাধ্য হল যা শুধুই লোক দেখানোর বা অহংকার করার জন্য নয়, বরং মানুষের প্রকৃত প্রয়োজন মেটানোর জন্য তৈরি। প্রথম দিন যখন সে ওই স্কুলে গেল, তখন সেখানকার ছোট ছোট গরিব বাচ্চারা তাকে খুব অদ্ভুত আর ভয়ার্ত নজরে দেখছিল। তাদের মধ্যে থেকে অত্যন্ত ছোট্ট একটা ছেলে তার কাছে এসে খুব মায়াবী কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, তুমি এমন মুখ কালো করে মন খারাপ করে আছো কেন? বাচ্চাটির এই সহজ প্রশ্নের কোনো উত্তর সেদিন ফাহিমের কাছে ছিল না। সেদিনই সে জীবনের প্রথমবারের মতো নিজেকে খুব কাছ থেকে উপলব্ধি করল। কোনো দামি আয়না বা ব্র্যান্ডের পোশাকের আড়াল ছাড়াই সে নিজের আসল রূপটা দেখতে পেল। আর সে নিজের ভেতরে যা দেখতে পেল সেটা তার নিজের কাছেই খুব জঘন্য আর অপছন্দনীয় মনে হল। দীর্ঘ একটা সেমিস্টার শেষ হবার পর ফাহিম যখন আবার তার কলেজে ফিরে এলো, তখন সে একেবারে অন্য এক মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তার ভেতরের সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। একদিন আয়ান কলেজের বিশাল লাইব্রেরির সেই চিরচেনা একেবারে শেষ কোণার সিটটিতে বসে মনোযোগ দিয়ে বই পড়ছিল। ফাহিম ধীর পায়ে হেঁটে তার খুব কাছে গিয়ে দাঁড়াল। সে অনেকটা সময় মাথা নিচু করে একেবারে চুপ করে দাঁড়িয়ে রইল, যেন সে মনের ভেতরে জমানো কথাগুলো বলার মতো সঠিক কোনো শব্দ খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ পর সে নীরবতা ভেঙে বলল, আয়ান, আমি আজ তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি, কারণ আমি গত 1 বছর ধরে তোমার সাথে যা যা জঘন্য আচরণ করেছি তার জন্য শুধু একটা সরি বলা বা ক্ষমা চাওয়াটা খুব সামান্য একটা ব্যাপার হবে। আয়ান নিজের বই থেকে চোখ তুলে ফাহিমের দিকে তাকাল। ফাহিম তখন একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি শুধু তোমাকে আজ এটা বলতে এসেছি যে তুমি আসলে সেদিন আমাকে ভেঙে চুরমার করে দাওনি, বরং তুমি আমাকে সম্পূর্ণ নতুন একজন ভালো মানুষ হিসেবে তৈরি করেছ। তার এই কথা শুনে আয়ান রাগ না করে অত্যন্ত স্নিগ্ধ একটা হালকা হাসল। সে শুধু বলল, আমার জন্য এইটুকুই যথেষ্ট ফাহিম। এই ঘটনার ঠিক পরের দিন শহরের নামকরা একটা খবরের কাগজে প্রথম পাতায় বড় বড় অক্ষরে ছাপা হল, রয়্যাল বিজনেস একাডেমি। এটি এখন এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষের আভিজাত্য বা টাকার নয়, বরং মেধা আর সাহসের প্রকৃত মূল্যায়ন করা হয়। আর সেই খবরের ঠিক নিচেই অত্যন্ত ছোট কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ একটা লাইন লেখা ছিল, একজন সাধারণ ছাত্রের একটি নীরবতা পুরো শিক্ষা ব্যবস্থার অহংকারকে বদলে দিয়েছে। আয়ান আহমদ আজও সেই আগের মতোই একেবারে সাধারণ পোশাক পরে কলেজে আসে। পায়ে থাকে সেই পুরনো চামড়ার চপ্পল, কিন্তু এখন পুরো কলেজের ক্যাম্পাসে কেউ ভুলেও তাকে দেখে তার মর্যাদা, যোগ্যতা বা তার পায়ের জুতোর ব্র্যান্ড নিয়ে কোনো প্রশ্ন তোলে না। কারণ এখন সমাজের সবাই এই চরম সত্যটা খুব ভালো করেই জেনে গেছে যে মানুষের প্রকৃত মর্যাদা বা যোগ্যতা কখনো তার জুতোর চমক বা দামি ব্র্যান্ডের পোশাক দিয়ে মাপা যায় না, বরং তা নির্ধারিত হয় একজন মানুষের চিন্তার গভীরতা আর তার সুন্দর মানসিকতা দিয়ে। আর হয়তো এটাই ছিল আমাদের এই পুরো গল্পের সবচেয়ে বড় এবং সুন্দর একটা সত্যি। বন্ধুরা, আজকের এই অনুপ্রেরণামূলক গল্পটা যদি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। এই সুন্দর বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার পরিবার ও সব বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এত সুন্দর এই গল্পটি আপনারা কে কোন শহর বা গ্রাম থেকে দেখছেন। জীবনে এমন আরও অনেক শিক্ষণীয় এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো গল্পের সাথে। ততদিনের জন্য নিজের এবং নিজের আপনজনদের খুব ভালো করে খেয়াল রাখুন।